আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর নবম ও দশম শ্রেণীতে পড়তেছো, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। তোমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে কিন্তু ভৌত রাশি এবং হচ্ছে এর পরিমাপ। তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে, কিন্তু পদার্থবিজ্ঞান ক্লাসটা আমি শুরু করার আগে, অর্থাৎ এটাই কিন্তু তোমাদের প্রথম ক্লাস পদার্থবিজ্ঞান সাবজেক্টের, এবং ধারাবাহিকভাবে আমি হচ্ছে সকল চ্যাপ্টারের ক্লাসগুলোই কিন্তু আপলোড করে যাব। সো তোমাদের শুরুতে কিছু কথা বলে নেওয়া উচিত, সেটা হলো যে পদার্থবিজ্ঞান কিন্তু এমন একটা সাবজেক্ট যেটাকে আসলে প্রত্যেকটা সায়েন্সের স্টুডেন্টই ভয় পেয়ে থাকে। তবে আমি বলবো আসলে ভয় দিয়ে কখনো জয় করা যায় না, তোমার হচ্ছে ভয় পাওয়া যাবে না, তোমার ভয়কে প্রথমে হচ্ছে জয় করতে হবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে তোমরা যে ভুল কাজগুলো করে থাকো, বিশেষ করে এই প্রথম অধ্যায়ের ক্ষেত্রেই, যে প্রথম অধ্যায়ের যে প্রথম দিকের যে তোমাদের টপিকগুলো আছে বা বিষয়বস্তুগুলো আছে, সেগুলোকে কিন্তু তোমরা হচ্ছে প্রাধান্য দাও না, এবং এখানে কিন্তু অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, যেগুলো থেকে পরীক্ষায় তোমার অনেক কোশ্চেন এসে থাকে। কিন্তু তোমরা পদার্থবিজ্ঞান মানেই মনে করো এরকম তোমাদের একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় যে পদার্থবিজ্ঞান মানেই হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে হবে, সূত্রগুলো কিভাবে কি আসলে এগুলো জানতে হবে, এবং তোমাদের হচ্ছে বেশি বেশি ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো পদার্থবিজ্ঞান মানেই কিন্তু এটা না, পদার্থবিজ্ঞানের ভিতরে কিন্তু অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে, এবং তারপর হচ্ছে গাণিতিক সমস্যাগুলোর দিকে তোমার ধাবিত হতে হবে। তুমি যদি হচ্ছে এই দিকগুলোকে স্কিপ করো, তুমি শুধু ওইটা নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু কখনোই তোমার হচ্ছে এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। তো এজন্য তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে ভৌত রাশি এবং তার পরিমাপ, এই অধ্যায়ের হচ্ছে আমি দুইটা ক্লাস নেব। প্রথম ক্লাস হচ্ছে তোমাদের যে বিষয়বস্তুগুলো রেখেছি সেটা হলো পদার্থবিজ্ঞান, তোমাদের বইগুলো খুললেই দেখতে পাবা। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, ভৌত রাশি এবং তার পরিমাপ, পরিমাপের একক, উপসর্গ, গুণিতক এবং হচ্ছে মাত্রা। এই 8টা টপিক নিয়ে আজকে আলোচনা থাকবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে স্যালাইড ক্লিপার্স, স্ক্লুকজ, অর্থাৎ তোমার যে পরিমাপের যে যন্ত্রপাতি সেগুলো নিয়ে আলোচনা থাকবে। দুইটা ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ের সব কিছু কভার করে দেব, ঠিক আছে? তো প্রথমে আমরা যে বিষয়টা বলছিলাম যে পদার্থবিজ্ঞান ভালো করতে হলে কিন্তু তোমাদের কাছে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং এই যে তোমাদের এই টপিকগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় লেখা প্রচুর পরিমাণে এখানে জানার কিছু আছে, কিন্তু তোমরা শুধুমাত্র বাংলা লেখা দেখে মনে করো এগুলো তেমন একটা কাজের না, এই জন্য এগুলোকে ফেলাই রাখো। কখনোই এই কাজগুলো করবে না কোনো সাবজেক্টে। তুমি যখন একটা সাবজেক্টে একটা অধ্যায় পড়তে যাবা, চেষ্টা করবা ওইটার যত ভিতরে তুমি ঢুকতে পারো, যত বেসিক তুমি জানতে পারো, ঠিক আছে? সো দেখো, প্রথমে আছে তোমাদের পদার্থবিজ্ঞান। এখন এখানে তোমাদের বইয়ে কিন্তু পদার্থবিজ্ঞান সম্পর্কে লেখা আছে। তো এখন তুমি যদি বিষয়টা না পড়ো, না জানো, তাহলে কি এই বিষয়টা তোমার অজানা থেকে গেল না? এবং এটা কিন্তু একটা বেসিক। তো পদার্থবিজ্ঞান তোমার হচ্ছে বিজ্ঞানের যে শাখায় তোমার হচ্ছে পদার্থের তোমার হচ্ছে গুণাবলী বা পদার্থ নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, এখন পদার্থ কি? পদার্থ তো আমরা সব কিছুই বুঝি, এবং বিশেষ করে পদার্থের ভিতরে তোমার শুধু পদার্থ নিয়ে আলোচনা করা হয় না, পদার্থ এবং হচ্ছে শক্তি নিয়ে আলোচনা করা হয়। তো এই দুইটা বিষয়ের সমন্বয়ে যে তোমার হচ্ছে আলোচনা বা তোমার হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ বা হচ্ছে তোমার অনুসন্ধান, হ্যাঁ, এই সকল বিষয়বস্তু নিয়েই কিন্তু হচ্ছে পদার্থবিজ্ঞান। তো এই পদার্থবিজ্ঞানের যে বিষয়গুলো তোমাদের বইয়ে লেখা আছে, সকলের প্রতি অনুরোধ থাকবে এই বাংলা পড়াগুলো তোমরা হচ্ছে একটু কষ্ট করে পড়ে নেবা। তোমাদের কিছু বিষয় বোঝার আছে এই টপিকগুলোর ভিতরে, সেগুলো তো আমি অবশ্যই এই ক্লাসে বুঝাই দেবো, কিন্তু যেগুলো নিজের কাছে পড়ার বা মুখস্থ করার বিষয়, সেগুলো নিজে একটু পড়ে তোমরা কষ্ট করে হলেও সে বিষয়গুলোকে জানার চেষ্টা করবে, এবং যেটা মুখস্থ রাখার বিষয় সেটাকে অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরপর দেখো, তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর, অর্থাৎ তোমার পদার্থবিজ্ঞান কি শুধু পদার্থ এবং শক্তির ভিতরেই সীমাবদ্ধ কিনা, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করেছে। তো পদার্থবিজ্ঞান শুধু তোমার হচ্ছে পদার্থ এবং শক্তির ভিতরেই সীমাবদ্ধ না, পদার্থবিজ্ঞান তোমার হচ্ছে জ্যোতির্বিদ্যার সাথে তোমার হচ্ছে সংযুক্ত হয়েছে, পদার্থবিজ্ঞান হচ্ছে রসায়নবিদ্যার সাথে সংযুক্ত হয়েছে, পদার্থবিজ্ঞান হচ্ছে জীববিদ্যা মানে জীববিজ্ঞানের সাথে সংযুক্ত হয়েছে। তো এই যে সংযুক্ত হওয়ার বিষয়গুলো, অর্থাৎ তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের যে অন্য অন্য সেক্টরে আমাদের যে বেঁচে থাকার ক্ষেত্রে বা হচ্ছে আমাদের যে পৃথিবীতে অন্য অন্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেই বিষয়গুলোর সাথেও যে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, এটাই কিন্তু হলো তোমার পদার্থবিজ্ঞানের একটা পরিসর। তো ওখানে দেখবা তোমরা হচ্ছে তোমাদের বই দেওয়া আছে যে অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, তারপর হচ্ছে তোমার হচ্ছে বায়োফিজিক্স, হ্যাঁ, অর্থাৎ জীববিজ্ঞানের সাথে তোমার হচ্ছে সংযুক্ত হয়ে যে বিজ্ঞানটা পদার্থবিজ্ঞান তৈরি হয়েছে সেটা হচ্ছে বায়োফিজিক্স। তো এরকম আরও বিষয়গুলো আছে। তো এগুলো তোমাকে হচ্ছে একটু কষ্ট করে তোমার হচ্ছে ধৈর্য সহকারে পড়ে
প্রত্যেকটা পয়েন্ট নোট করে কিন্তু একটু পড়তে হবে, কারণ এখানে যেটা আমি বললাম এখানে কিন্তু বোঝার তেমন কিছু নাই, কিন্তু তোমার হচ্ছে মুখস্থ রাখার বা মনে রাখার বিষয় কিন্তু অনেক আছে, যেগুলো থেকে তোমার এমসিকিউ প্রশ্ন হতে পারে, ক নাম্বার প্রশ্ন হতে পারে। সো তুমি যদি পরীক্ষার হলে ভালো রেজাল্টের চিন্তাই করো তাহলে কিন্তু অবশ্যই এগুলো পড়তে হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমবিকাশ বলতে কি বোঝায়, যে তোমার পদার্থবিজ্ঞান কিন্তু আজকের না, এবং পদার্থবিজ্ঞান কিন্তু বিজ্ঞানের একটা মৌলিক শাখা। মৌলিক মানে বুঝো যেটাকে ভাঙলে তোমার হচ্ছে বা তৈরি হতে অন্য কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, তো পদার্থবিজ্ঞান কিন্তু বিজ্ঞানের একটা মৌলিক শাখা। তো এটা হচ্ছে একদম সেই হাজার হাজার লক্ষ বছর আগ থেকেই কিন্তু এটা শুরু হয়েছে, এবং এক একটা ধাপ পেরিয়ে কিন্তু তোমার হচ্ছে কি আজ আমাদের বর্তমান বিজ্ঞানের যুগ তৈরি হয়েছে, যেখানে পদার্থবিজ্ঞানের বড় একটা ভূমিকা আছে। তো এই যে তোমার হচ্ছে সেই প্রাচীন যুগ থেকে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের যে যাত্রা, এর মাঝে তোমার বিভিন্ন পর্ব আছে। হ্যাঁ, সেই পর্বগুলো কিন্তু তোমাদের বইয়ে ভাগ করা আছে, মুসলিম পর্ব, গ্রিক পর্ব, তারপরে তোমাদের আরও যে বিষয়গুলো আছে, আমি যদি একটু বই দিয়ে বলতে চাই, দেখো। তো তোমাদের সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে, যেমন গ্রিক, ভারতবর্ষ, চীন, মুসলিম সভ্যতার যে অবদান, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু হচ্ছে পদার্থ বিজ্ঞানের যে এক একটা ধাপে ক্রমবিকাশ হয়েছে, একসাথেই কিন্তু হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানটা এই আধুনিক পর্যায়ে যে এখন পদার্থবিজ্ঞান এই রূপ নেয়নি। এই যে আধুনিক পর্যায়ে পদার্থবিজ্ঞানের যে রূপটা এখন নিয়েছে, এটা কিন্তু এক একটা স্টেজ, এক একটা ধাপ তোমার হচ্ছে পার হয়ে তারপরে এসেছে। তো এই যে তোমাদের টপিকটা আছে 3 নম্বরে, যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, এই টপিকটার ভিতরে কিন্তু তোমার অসংখ্য বিজ্ঞানীর নাম এবং অসংখ্য বিজ্ঞানীর হচ্ছে ছোট ছোট ইতিহাস এখানে কিন্তু যুক্ত করা হয়েছে, যেমন থেলিস, তারপর আর্কিমিডিস, তারপর নিউটন, হ্যাঁ, তারপর গ্যালিলিও। এই যে তোমার হচ্ছে অনেক বিজ্ঞানী তোমার হচ্ছে এখানে কিন্তু নাম আছে, এবং তাদের হিস্টোরি, তাদের আবিষ্কার সমূহ, হ্যাঁ, এবং তাদের ছোটোখাটো ইতিহাস সমূহ এখানে কিন্তু সংযুক্ত করা হয়েছে, এবং অসংখ্য বিজ্ঞানীর নাম কিন্তু তোমাদের এই টপিকটার ভিতর আছে। তো এই টপিকটাকে অবশ্যই কিন্তু একটু যখন পড়বা বই দিয়ে, তখন গুরুত্ব সহকারে এদের হচ্ছে নামগুলো, এদের হচ্ছে অবদানগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এগুলো থেকে তোমার প্রচুর পরিমাণ এমসিকিউ আসতে পারে, এবং এগুলো তোমাদের জেনে রাখা কিন্তু দরকার আছে। ঠিক আছে, এরপরে এটার ভিতর একটা জিনিস তোমাদের একটু সমস্যা করতে পারে, সে জিনিসটা হলো যে অনেক জায়গায় দেখবা বিসি, অর্থাৎ তোমাদের হচ্ছে জন্মসাল, বা হচ্ছে আমরা সাল লিখি না, যে এত থেকে এত বছর, অর্থাৎ লিখি না এরকম যে 1800 তোমার হচ্ছে 90 সাল থেকে তার তোমার হচ্ছে বাইসে ছিল তোমার হচ্ছে 1920 সাল পর্যন্ত, মনে করো এটা হচ্ছে তার কি লিখি আমরা সময়সীমা তার, অর্থাৎ সে কত বছর বেঁচে ছিল। তো এরকম তোমাদের হচ্ছে বইয়ে যখন তোমাদের বিজ্ঞানীদের নামগুলো দেখবা, সেখানে তাদের জন্মসাল বা মৃত্যুসাল বা হচ্ছে তাদের বয়স সীমাটা এভাবে দেওয়া যে তোমার হচ্ছে সালের পূর্বে তোমার হচ্ছে বিসি লেখা আছে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এটা এখান থেকে একটু দেখার চেষ্টা করি, দেখো তোমাদের সেই সালগুলোর পূর্বে মনে করো এরকম আছে যে বিসি তোমার হচ্ছে 520 থেকে বিসি তোমার হচ্ছে 495। ঠিক আছে, এখন সরি এখানে বিসিটা লেখা হয় নাই, বিসি 495। তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই বিসি মানে কি, এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। আবার আমরা সবসময় দেখি বয়স হচ্ছে ছোট সংখ্যা থেকে বাড়তে থাকে, যেমন আমার জন্মসাল হচ্ছে 2000 বা 1998 সাপোজ। হ্যাঁ, তো আমার এখন 25 বছর যদি পূর্ণ হয়, তাহলে 2025 সাল চলতেছে, তাহলে 1998 থেকে 2025, অবশ্যই 2025টা বড়, কিন্তু তোমাদের ওই বইয়ের যে সংখ্যাগুলো দেখবে এরকম, প্রথম যে তোমার হচ্ছে সালটা সেটা বড়, পরেরটা হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে মনে হয় না যে তোমার এটা থেকে এটা কিভাবে বয়স বাড়ে। এইটার একটা বড় কারণ হচ্ছে বিসি মানে হচ্ছে বি দ্বারা মানে বোঝানো হয় তোমার বিফোর। ঠিক আছে, আর সি দ্বারা বোঝানো হয় তোমার খ্রিস্ট, অর্থাৎ তোমার যীশু খ্রিস্টের যে জন্মের পর আমাদের আমরা কি বলি খ্রিস্টপূর্ব, একটা হচ্ছে খ্রিস্টাব্দ। ঠিক আছে, খ্রিস্টপূর্ব হচ্ছে বিসি, অর্থাৎ তোমার যীশুখ্রিস্টের জন্মের আগে যে সালগুলো সেগুলোকে নেগেটিভ ধরা হয়। এবং যীশুখ্রিস্টের পরে যে সালগুলো তখন থেকে কিন্তু আমরা হচ্ছে খ্রিস্টাব্দ শুরু করেছি, অর্থাৎ তখন থেকে হচ্ছে দিন বা তারিখ গণনা শুরু হয়েছে, এবং সেজন্য আমরা বলি খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পর। আর যীশুখ্রিস্টের মানে জন্মের পূর্বে যে সালগুলো সেগুলোকে এভাবে প্রকাশ করা হয়। সেটা যদি ঋণাত্মক হয়, এখন আমি যদি বলি যে মাইনাস তোমার হচ্ছে 3 বড় নাকি হচ্ছে -9 বড়, সরি
আমি যদি বলি -3 বড় নাকি -9 বড়, তাহলে অবশ্যই তোমরা বলবা -3 বড়। কেন? কারণ হচ্ছে যত ঋণাত্মক হবে তত সে সংখ্যাটাকে আমরা ছোট ধরি। তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাস যদি হচ্ছে 520 আমি চিন্তা করি, ঠিক আছে, এখানে যদি -520 এবং এখানে যদি আমি মাইনাস তোমার হচ্ছে 495 চিন্তা করি, আমার মাইনাস দিতে হবে না, এখানে তোমার হচ্ছে বিসি মানেই মাইনাস বোঝাচ্ছে। তাহলে অবশ্যই এই সংখ্যাটা আমার কি ছোট এবং এই সংখ্যাটা আমার হচ্ছে কি বড়, ঠিক আছে। তো তোমাদের বইয়ে কিন্তু এই বিষয়টা আছে যে বিসি 520 এরকম দেওয়া আছে, হয়তো অন্য সংখ্যাও দেওয়া থাকতে পারে বা দেওয়া আছে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে বুঝবা কি যে সংখ্যাটা বড়, বিসি দেওয়ার যে সংখ্যাটা বড় সেটা ছোট সংখ্যা। কেন? কারণ এইটা আমি যখন এরকম চিন্তা করব তখন -3 থেকে -9 কি ছোট, ঠিক আছে। এই জন্য তোমার হচ্ছে এই বিসি দ্বারা বোঝানো হয় যে খ্রিস্টপূর্ব, এবং যেটা বিসি নাই সেটা হচ্ছে কি আফটার খ্রিস্ট, অর্থাৎ তোমার হচ্ছে খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো এই জিনিসটুকু তোমাদের হচ্ছে এইখানে একটু সমস্যা হতে পারে, এই জন্য এই জিনিসটা বুঝাই দিলাম, কারণ অনেকেই মানে প্রশ্ন করে থাকবো যে বিসি দ্বারা কি বোঝায়, ঠিক আছে। তো বিসি দ্বারা হচ্ছে খ্রিস্টপূর্ব বোঝায়, হ্যাঁ। এবং খ্রিস্টপূর্বের কাহিনীটা হচ্ছে এরকম যে মনে হতে পারে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কিভাবে তার হচ্ছে জন্ম বা বয়স সীমা হয়ে থাকে। তো কাহিনীটা হচ্ছে কিন্তু এটা, আশা করি এটাও ক্লিয়ার তোমাদের এখন। আচ্ছা, তো এখন দেখো এরপরে আছে তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। তো পদার্থবিজ্ঞানের তো উদ্দেশ্য আছে অবশ্য, এবং এই যে উদ্দেশ্য এটা আসছে আমাদের মানব কল্যাণকে একটা উন্নত জীবনযাপন বা হচ্ছে উন্নত একটা ভালো সময়, তারপর হচ্ছে ভালো অবস্থান, তারপর হচ্ছে ভালো কিছু দেওয়া, এই বিষয়গুলোই কিন্তু হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। তোমাদের বইয়ে যে বিষয়গুলো আছে দেখো, এই বিষয়গুলো যদি তোমরা একটু জাস্ট পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা। কারণ পদার্থবিজ্ঞান মানে হচ্ছে তোমাদের বইয়ে যেটা বলা হয়েছে যে প্রকৃতির নতুন রহস্য উদ্ঘাটন। তো দেখো আমরা কিন্তু আগে কি জানতাম যে চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে, এখন কিন্তু বর্তমানে হচ্ছে কি তোমার সূর্যের কাছাকাছিও তোমার হচ্ছে নাসা, হ্যাঁ, তোমার হচ্ছে সেখানে রকেট পাঠাইছে বা হচ্ছে তোমার কি মহাকাশযান পাঠাইছে, যেটার মাধ্যমে তারা নির্ণয় করতে চাচ্ছে যে সূর্যের ভিতরে কি হচ্ছে বা সূর্যে কি আছে। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ নতুন নতুন আমাদের পৃথিবীতে যত কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে বা আরও যে জানার আগ্রহ থেকে চিন্তা করতেছে জানার, এই যে বিষয়গুলো এটা কিন্তু একটা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। এছাড়া আমাদের যে বাস্তবিক যে জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু পদার্থবিজ্ঞানের ভূমিকা আছে, হ্যাঁ। তো যেমন দেখো একটা চিকিৎসা ক্ষেত্রে যন্ত্র আবিষ্কার হইলো, এটা কিন্তু একটা পদার্থবিজ্ঞানের আবিষ্কার। সো এই যে বিষয়গুলো, তো এগুলো কিন্তু হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। তো তোমাদের বইয়ে কিন্তু খুব ছোট করে কিছু লেখা আছে, সে বিষয়গুলোকে একটু পড়ার চেষ্টা করবো। আমি সবসময় বারবার কিন্তু বলতেছি এই বিষয়গুলো, কারণ এই বিষয়গুলোকে তোমরা পড়তে চাও না, একটু এড়াই চলতে চাও। এগুলোকে এড়াই চলা যাবে না, এগুলোকে একটু যত্ন সহকারে আমার কথাগুলো শুনে একটু পড়ে নেবা, এবং যেখানেই একটা প্রশ্ন পাবা সেইটার চেষ্টা করবা ওই সময় মুখস্থ করে ফেলার, এবং মুখস্থর শেষে তুমি হচ্ছে যখন পড়তে বসবা তখন মানে পড়া শেষ করবা তখন চেষ্টা করবা ভাবার যে আমি কি কি পড়লাম, এবং সেটা যদি পারো একটু কষ্ট করে একবার লিখে ফেলবা, ঠিক আছে। আর যেটা প্রশ্ন হবে বা তোমার কাছে প্রশ্ন মনে হবে সেটা অবশ্যই একটা হাইলাইটার পেন দিয়ে তোমরা হচ্ছে একটু দেখাই রাখবা, তাতে করে হবে কি পরে যখন পড়তে যাবা তুমি জাস্ট একবার চোখ বুলাই যাবা, তোমার মেইন পয়েন্টগুলো তুমি ফোকাস দিতে পারবা, ঠিক আছে। এরপর দেখো ভৌত রাশি ও পরিমাপ, এইখানে কিছু একটু জিনিস বোঝার আছে। ভৌত রাশি বলতে কি বোঝায়, এটা অনেকের প্রশ্ন থাকে যে ভৌত কি জিনিস বা রাশি রাশি কি জিনিস। আচ্ছা, ভৌত রাশি হচ্ছে তোমার আমাদের তোমার হচ্ছে ভূ জগৎ বা হচ্ছে আমাদের যে পৃথিবী, ঠিক আছে। ভৌত মানে হচ্ছে আমাদের পৃথিবী বা হচ্ছে ভূ জগতের ভিতরে, রাশি মানে হচ্ছে যে সকল বিষয়কে পরিমাপ করা যায়, যে সকল বিষয়কে হচ্ছে পরিমাপ করা যায় সব কিছুই হচ্ছে রাশি। তাহলে আমাদের এই ভৌত জগতে বা আমাদের এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেইগুলোই হচ্ছে ভৌত রাশি, ঠিক আছে, এবং এটার পরিমাপ। তাহলে ভৌত রাশি কি আমরা সেটা বুঝলাম। তাহলে ভৌত রাশির ভিতরে আবার দুই প্রকার রাশি হচ্ছে, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি মানেই কি আমরা বুঝি, মৌলিক মানেই বুঝি কি যে যেটাকে ভাঙা যায় না, তাই না। মৌলিক শব্দ, মৌলিক অঙ্ক, মৌলিক সংখ্যা, হ্যাঁ। তো মৌলিক মানে কি যেটাকে ভাঙা যায় না, যেটাকে হচ্ছে কি তোমার অন্যের সহযোগিতা প্রয়োজন হয় না, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি মৌলিক রাশি। আর লব্ধ রাশি কি, লব্ধ রাশি হচ্ছে এক বা একাধিক তোমার হচ্ছে মৌলিক রাশির সাহায্য নিয়ে বা মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিটা গঠন করা হয় সেটা হলো লব্ধ রাশি। তো আমাদের প্রকৃতিতে তোমার হচ্ছে মৌলিক রাশি হচ্ছে 7টা।
তোমার হচ্ছে একটা হচ্ছে মৌলিক রাশির মধ্যে তোমার একটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই 7টাকে একদম মানে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কারণ কি, তোমার এই 7টা দিয়ে প্রায় সময় পরীক্ষায় এমসিকিউ আসে যে নিচের কোনটি মৌলিক রাশি। ঠিক আছে, নিচের কোনটি মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি তোমার চিহ্নিত করতে হলে অবশ্যই হচ্ছে এই 7টাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, তারপর হচ্ছে কি পদার্থের পরিমাণ এবং হচ্ছে দীপন তীব্রতা। এবং এই যে হচ্ছে প্রকাশ করার মাধ্যম, অর্থাৎ তোমার হচ্ছে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দিয়ে, এবং এর তোমার হচ্ছে প্রকাশ মানে কি প্রতীক, আর এর একক হচ্ছে কি তোমার এম, অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। তারপর হচ্ছে কি ভরের তোমার হচ্ছে প্রতীক হচ্ছে কি এম, তোমার হচ্ছে একক হচ্ছে কি কেজি। তারপর সময়ের তোমার হচ্ছে প্রতীক হচ্ছে টি, একক হচ্ছে সেকেন্ড। তোমার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ তোমার হচ্ছে প্রতীক হচ্ছে আই, তোমার হচ্ছে কি একক হচ্ছে এম্পিয়ার এ। তাপমাত্রা তোমার হচ্ছে প্রতীক হচ্ছে কি থিটা, তোমার হচ্ছে একক হচ্ছে কি কেলভিন কে। তোমার হচ্ছে পদার্থের পরিমাণ তোমার হচ্ছে প্রতীক হচ্ছে এম, একক হচ্ছে মোল। দীপন তীব্রতার প্রতীক হচ্ছে ই, তোমার হচ্ছে প্রতীক হচ্ছে ই এবং একক হচ্ছে সিডি। ঠিক আছে, তো এই যে তোমার হচ্ছে বিষয়গুলো, অর্থাৎ এই 7টা যে তোমার হচ্ছে মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশি তোমার হচ্ছে মুখস্থ রাখতে হবে এবং এর প্রতীক এবং হচ্ছে এককটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই বরাবর এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি প্রতীক, এবং এই যে এগুলো হচ্ছে কি একক। ঠিক আছে, যেমন দৈর্ঘ্যর প্রতীক হচ্ছে এল, একক হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে এই যে তোমার হচ্ছে মৌলিক 7টা রাশি, এই 7টা রাশি তোমার হচ্ছে মুখস্থ রাখতে হবে, এবং এই মৌলিক 7টা রাশি দিয়েই তোমার হচ্ছে বাকি যে রাশিগুলো তৈরি হয় সেগুলোই হচ্ছে লব্ধ রাশি। যেমন লব্ধ রাশি কিন্তু অনেক হতে পারে, অনেক ভরবেগ, গতিবেগ, ত্বরণ, মন্দন, সরণ। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে, এই সকল বিষয়গুলো কিন্তু তোমার হচ্ছে লব্ধ রাশির ভিতরে চলে আসে। যেমন আমরা যদি বেগের চিন্তা করি, বেগ একটা লব্ধ রাশি। কেন? কারণ বেগ আমরা কি দিয়ে নির্ণয় করি? বেগ হচ্ছে দূরত্ব বাই সময়। আমি যদি বলি যে এখান থেকে মনে করো আমাদের হচ্ছে রূপাতলী বাজার পর্যন্ত যেতে হবে, যেখানে তোমার হচ্ছে 100 মিটার বা 200 মিটার জায়গা আছে। এই 200 মিটার জায়গা আমি মনে করো হচ্ছে আধা ঘন্টা, 200 মিটার জায়গা হচ্ছে আমি 2 মিনিটে গেলাম। তো এই 2 মিনিটে আমি কি পরিমাণ বেগে গেলাম সেটা নির্ণয় করতে হলে অবশ্যই আমার দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাইলে কি আমার হাঁটার যে বেগ, বা আমি যদি দৌড়ে যাই আমার দৌড়ে যাওয়ার বেগটা কত ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এইখানে দেখো, বেগ বের করতে হইলে অবশ্যই সেটার ভিতরে আমি খুঁজে পাচ্ছি কি দূরত্ব। তাহলে দূরত্ব মানে কি দৈর্ঘ্য, দূরত্ব মানে কি দৈর্ঘ্য না লেন্থ। আমরা একটা জায়গার দূরত্ব মাপি কি করে? দৈর্ঘ্য দিয়েই তো মাপি। তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে এল, দৈর্ঘ্য, এবং নিচেরটা হচ্ছে সময়। সময় কি আমার একটা মৌলিক রাশি। তাহলে আমি দেখতেছি এই দুইটাই হচ্ছে কি আমার মৌলিক রাশি, এবং দুইটা মৌলিক রাশির সমন্বয়ে আমি পাচ্ছি কি, আমি দুইটা মৌলিক রাশির সমন্বয়ে পাচ্ছি কিন্তু আমাদের যে বেগ। ঠিক আছে, এবং তোমার হচ্ছে ঘনত্ব। ঘনত্ব যদি চিন্তা করি, ঘনত্ব আমি নির্ণয় করতে পারি ভর। তাহলে ভর কি আমার? ভর হচ্ছে মৌলিক রাশি, আমি পাচ্ছি কি ভর বাই আয়তন। এবং আয়তনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দেখো এখান থেকে আমি যদি এটা এখানে নিয়ে আসি, তাহলে ভর উপরে থাকলো, ভর মানে কি আমার? ভর মানে হচ্ছে এম, তাই না? এবং আয়তন মানে কি? আয়তন, কোনো কিছু আয়তন নির্ণয় করতে গেলে আমরা কি করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তো সেখানে আমি যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মাপতে যাই, তাই না, তাহলে সবগুলোই কি আমার এল হবে, তাই না? তাহলে দেখো এম বাই এল, তাহলে এমও হচ্ছে একটা তোমার কি মৌলিক রাশি, এলও হচ্ছে একটা মৌলিক রাশি। তাইলে তোমার ঘনত্ব হচ্ছে কি একটা লব্ধ রাশি, কারণ ঘনত্বর ভিতরে আমি একের অধিক হচ্ছে কি মৌলিক রাশি পাচ্ছি। এবং মৌলিক রাশি মানে তোমার হচ্ছে লব্ধ রাশিগুলোই হচ্ছে এরকম, যেখানে তুমি একের অধিক হচ্ছে সেখানে মৌলিক রাশি পাবা। তাহলে আমাদের হচ্ছে রাশি বিষয়টা বুঝলাম, যে আমাদের রাশি মৌলিক রাশি হচ্ছে 7টা। 7টার ভিতরে আমি পাচ্ছি দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এবং লব্ধ রাশি হচ্ছে আমাদের একাধিক হতে পারে, এবং সেগুলো ভিতরে আমি একাধিক হচ্ছে মৌলিক রাশি পাবো। ঠিক আছে, এখন এর পরিমাপ, এইটার পরিমাপ করার জন্য কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এবং পরিমাপ করার আগে যে বিষয়টা আমি বলবো, তোমাদের বইয়ে তোমার হচ্ছে কিছু জিনিস দেখবা, যে তোমাদের হচ্ছে এই রাশির পরের পৃষ্ঠায় যে তোমাদের গ্যালাক্সির দূরত্ব, তারপরে ঘনত্ব, আয়তন, হ্যাঁ, এই বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা দরকার। হ্যাঁ, যেমন কিছু আছে তোমার দূরত্ব, ভর এবং সময়। তো এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো একটু ঝামেলায় ফেলতে পারে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করাই উচিত।
সেই বিষয়গুলো যেমন তোমাদের নিকটতম গ্যালাক্সির দূরত্ব দেওয়া আছে, আমাদের নিকটতম এখানে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে একটু। নিকটতম গ্যালাক্সির দূরত্ব হচ্ছে কত? দূরত্ব দেওয়া আছে তোমার 6 × 10⁻19, 6 × 10⁻19, ঠিক আছে। তো এই যে অনেক সময় এই প্রশ্নটা থাকে যে 10⁻19 মানে কি, অর্থাৎ নিকটতম গ্যালাক্সির দূরত্ব। এখন আমি যদি আমাদের গ্যালাক্সি চিন্তা করি, আমাদের সূর্যই কত দূরে, তারপর হচ্ছে চন্দ্র কত দূরে, তাই না? তাহলে গ্যালাক্সি তো আরো দূরে। তো এই যে নিকটতম গ্যালাক্সির দূরত্ব আমি চিন্তা করতে গেলে আমি কি দূরত্ব হিসাব করতে পারবো? হিসাব করতে পারি না। কেন? কারণ এই সংখ্যাটা অনেক বড়, কত মিটার বা কতটুকু কিলোমিটার তা আমরা হিসাব করতে পারি না। তো যেহেতু আমরা তোমার হচ্ছে একক হচ্ছে কি, দূরত্বের একক কি, আমরা মিটার ধরেছি, তার মানে আমার এটাকে মিটারেই হিসাব করতে হবে। তাহলে এটা কত মিটার দূরত্ব? তোমার হচ্ছে 6 × 10⁻19 মানে হচ্ছে কি জানো? 10⁻19 মানে হচ্ছে তোমার 1-এর পরে 19টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এখন তুমি কি এটা গণনা করতে পারবা? এটা গণনা করতে পারবা? পারবো না। তাহলে এই যে বিষয়গুলো আমরা গণনা করতে পারি না বিধায় আমরা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে এগুলো লিখে থাকি, ঠিক আছে। এবং এটা সায়েন্টিফিক ওয়ে হচ্ছে এই, বুঝতে পারছো? তো এইটা যেহেতু সায়েন্টিফিক ওয়ে এবং এইটার মানে কিন্তু এরকম বোঝায়, অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা দেখি যে 1-এর পরে তোমার হচ্ছে এরকম কয়টা শূন্য, এখানে 1 2 3 4 5 6 6টা শূন্য আছে, তাহলে আমি 10⁻6 লিখে দিতে পারবো, বুঝছো? তাহলে এই লেখাগুলো আসে এরকম। ঠিক এরকমই তোমরা আবার দেখবা যেগুলো ক্ষুদ্র জিনিস, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে আবার নেগেটিভ চিহ্ন আছে। অর্থাৎ তোমাদের বইয়ে একটু লক্ষ্য করে দেখবা যে এরকম আছে, মনে করো 3 × তোমার হচ্ছে 10⁻7, 10⁻7। এখন এইটা কি অনেক বড় বিষয় ছিল, কিন্তু এটা হবে কি ক্ষুদ্র। কেন ক্ষুদ্র হবে জানো? কারণ আমার হচ্ছে তোমার হচ্ছে 10⁻7 মানে কি, -7 মানে কি, এটা হবে 3 × তোমার হচ্ছে 1/, তোমার হচ্ছে 1-এর পরে 7টা শূন্য, 1-এর পরে 7টা শূন্য। তাহলে 1কে যদি আমি হচ্ছে এত দ্বারা ভাগ দিই, এখানে কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1কে যদি আমি 1 কোটি দিয়ে ভাগ দিই তাহলে সেটা কত ক্ষুদ্র হবে। তাকে 3 দিয়ে গুণ করলে কি আর হবে? 1কে আমি 1 কোটি দিয়ে ভাগ করলাম, তাহলে আমি সেখানে কি পাবো? খুব ছোট্ট জিনিস পাবো না? তো সেক্ষেত্রে অনেক সময় আমরা অতি ক্ষুদ্র জিনিসকে পরিমাপ করার জন্য কিন্তু এইভাবে তোমাদের হচ্ছে তোমার হচ্ছে সায়েন্টিফিক যে এগুলো সেগুলো পাবা, ঠিক আছে। তো এরকম -7 এর মানে কি, তাহলে 3 × 10⁻7 মানে হচ্ছে এই যে 1কে আমি হচ্ছে ভাগ দেব 1-এর পরে 7টা শূন্য দিয়ে, বুঝতে পারছো? এরকম তোমাদের দেখবা বইতে আছে, দূরত্ব আছে, তারপর হচ্ছে ভর আছে, সময় আছে, এবং এই ক্ষেত্রে দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 10-এর উপরে প্লাস তোমার পাওয়ার আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখবা 10-এর উপর মাইনাস পাওয়ার আছে। তো এই মিনিংটা হচ্ছে যেটাই দেখবা মাইনাস সেটা অবশ্যই ছোট হবে, কারণ আমি যত পরিমাণ মাইনাস দেখবো, এখানে মনে করো আসছিল 7, ঠিক আছে, এটার থেকে যদি এটাকে আরো ক্ষুদ্র করতে যাই তাহলে আমি যদি 17 দিই আরো ক্ষুদ্র, এটা থেকে যদি আরো ক্ষুদ্র করতে যাই তাহলে এটাকে যদি আমি -19 দিই সেটা আরো ক্ষুদ্র, আমি যদি আরো ক্ষুদ্র করতে চাই এটাকে যদি -25 দিই আরো ক্ষুদ্র, কারণ আমি 25 দিছি মানে 1কে হচ্ছে 1-এর পরে 1কে আমি ভাগ দিব 1-এর পরে 25টা শূন্য দিয়ে, তাহলে সেটা আরো ক্ষুদ্র হয়ে যাবে। আর যদি আমি এখানে প্লাসে তোমার ক্ষেত্রে বাড়াই তাহলে এটার দূরত্ব আরো বাড়বে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমাদের একটু জানার ছিল বা এখানে বোঝার ছিল, সে বিষয়গুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের পরিমাপের একক। এই পরিমাপের যে এককগুলো, এগুলোর ক্ষেত্রে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যেমন আমরা পরিমাপের একক দৈর্ঘ্য পাইছিলাম কি, মিটার একক, তারপর কেজি, তারপর সেকেন্ড, তারপরে এম্পিয়ার, কেলভিন, মোল, সিডি, ক্যালেন্ডার, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে ক্যান্ডেলা, তো এই বিষয়গুলো কাকে বলে, এইগুলো কিন্তু হচ্ছে তোমার বইয়ে পরিমাপের যে একক বিষয়টা আছে সেখানে কিন্তু দেওয়া আছে। যেমন 1 সেকেন্ড কাকে বলে, বা আমাদের এখানে 1 সেকেন্ড কাকে বলে, দেখো তোমাদের বইয়ে আছে সিজিয়াম 133, ঠিক আছে। সিজিয়াম তোমার হচ্ছে 133 যে মৌলটা আছে, ঠিক আছে, এই মৌলটায় তোমার হচ্ছে
এই পরমাণুর তোমার হচ্ছে 9 on 9 2 6 3 on 7 7 0টি স্পন্দন সম্পন্নতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় হচ্ছে 1 সেকেন্ড। তাকে কি বলা হয়? 1 সেকেন্ড। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা সংজ্ঞা দেওয়া আছে। 1 কেজি কাকে বলে, 1 মিটার কাকে বলে, 1 এম্পিয়ার কাকে বলে, তারপর হচ্ছে 1 কেলভিন কাকে বলে, 1 মোল কাকে বলে, 1 ক্যান্ডেলা কাকে বলে। এই যে 7টা তোমার হচ্ছে মৌলিক একক আছে, এই 7টা মৌলিক একক কাকে বলে তোমরা অবশ্যই একটু বই থেকে ডিরেক্ট মুখস্থ করে নেবা, কারণ এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয় যে 1 সেকেন্ড কাকে বলে, 1 মিটার কাকে বলে। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপর হলো উপসর্গ বা হচ্ছে গুণিতক। এই উপসর্গ বা গুণিতক হচ্ছে যে বিষয়গুলো একটু আগে আমরা হচ্ছে দেখাইছিলাম যে পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এরকম যে বিষয়গুলো আছে। তো এইগুলোকে হচ্ছে আবার একটু নাম ধরে ডাকা হয়। যেমন আমার যেটা 10 তোমার হচ্ছে ডেকার্ট, সেটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 1, হেক্টর হচ্ছে 10 টু দি পাওয়ার 2, কিলো হচ্ছে 10 টু দি পাওয়ার 3। এই তিনটা যখন তুমি আসবা, বাকিগুলো হচ্ছে 3-এর গুণিতক তুমি বের করবা। কি কি? যেমন হচ্ছে 10 টু দি পাওয়ার 3 দ্বিগুণে 6, তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার 3 3 9, তারপর হচ্ছে টেরা হচ্ছে 3 4 12, তারপর হচ্ছে টেরার পর পেটা 3 5 15, 3 6 18, সরি 10 টু দি পাওয়ার 18। তোমাদের বইয়ে দেখো এগুলোর কিন্তু মান দেওয়া আছে, তোমাদের বইয়ে এগুলোর প্রত্যেকটার মান হচ্ছে দেওয়া আছে। তো তোমার হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কারণ এই যে গিগা, টেরা, পেটা এগুলো পরীক্ষা আসে যে টেরা পেটা সমান সমান কত। তাহলে তুমি মনে রাখবে এভাবে, প্রথমে তোমার হচ্ছে এই বিষয়টাকে মুখস্থ করতে হবে যে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। ঠিক আছে, তাহলে তুমি ডেকায় তোমার হচ্ছে 1 পাওয়ার, হেক্টোতে 2, কিলোতে 3। এরপরে প্রত্যেকটাই তুমি যখন ধাপে ধাপে নিচে নামবা তখন হচ্ছে 3-এর গুণিতকগুলো, যেমন মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 3 দ্বিগুণে 6, গিগা হচ্ছে 10 টু দি পাওয়ার 9, 3 3 9, তারপর হচ্ছে টেরা হচ্ছে 10 টু দি পাওয়ার 12, 3 4 12, পেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 15, তাহলে তোমার হচ্ছে কত? 3 5 15, এক্সা হচ্ছে তোমার হচ্ছে 10-এর উপরে কত? 18, তাই না? 10-এর উপরে 18, তাহলে 3 6 18। ঠিক যখন এইটা তোমার মুখস্থ হবে তখন তুমি হচ্ছে এইটাকে আবার উল্টাটা হিসাব করবা। ডেসি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1, সেন্টি হচ্ছে 10 টু দি পাওয়ার -2, মিলি হচ্ছে 10 টু দি পাওয়ার -3, তোমার মাইক্রো হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ন্যানো হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -9, তারপর হচ্ছে পিকো হচ্ছে 10 টু দি পাওয়ার -12, তোমার হচ্ছে ফেমটো হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -15, তোমার হচ্ছে এটো হচ্ছে 10 টু দি পাওয়ার -18। ঠিক আছে, তো এইভাবে এগুলোর নামকরণ করা হয়। আমরা অনেক সময় বলি না ন্যানো সেকেন্ড, তোমার হচ্ছে ন্যানো সেকেন্ড বলি না, তাহলে 1 ন্যানো সেকেন্ড বা 10 ন্যানো সেকেন্ড সময় লাগে, তার মানে কি অতি ক্ষুদ্র সময়, অতি ক্ষুদ্র। তাহলে এই যে আমি হচ্ছে ঋণাত্মক দ্বারা কি বুঝাইছিলাম তখন, এই জিনিসগুলো হয় কি ক্ষুদ্র। তাহলে আমি যদি বলি তোমার 5 ন্যানো সেকেন্ড, তাহলে 5 × 10 টু দি পাওয়ার -9, আমি যদি লিখি 5 ন্যানো সেকেন্ড, তাহলে সেটাকে আমার প্রকাশ করতে হবে কিন্তু এভাবে। ঠিক আছে, এভাবে প্রকাশ করতে হবে। আবার অনেক সময় আমরা বলি না মেগাবাইট, ঠিক আছে, মেগাবাইট, তাহলে এই যে মেগা 5 মেগাবাইট, 5 মেগাবাইট বা 5 MBPS, ঠিক আছে, অর্থাৎ 5 মেগাবাইট পার সেকেন্ড। তাহলে আমার যে 5 MBPS আমরা আনি বা 10 MBPS আনি, তার মানে হচ্ছে তোমার 10 × তোমার হচ্ছে কি 10 টু দি পাওয়ার তোমার মাইনাস না, সরি, এখানে হবে 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ এটাকে এভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ, আর যখন আমরা বলি 5 ন্যানো সেকেন্ড তখন কিন্তু 5 × 10 টু দি পাওয়ার -9। ঠিক আছে, তো এই যে তোমার হচ্ছে বিষয়গুলো, এগুলো কিন্তু এভাবে লেখা হয় এবং এগুলোকে এই জন্যই তোমার হচ্ছে কি মুখস্থ রাখতে হবে, কারণ তুমি মুখস্থ না রাখলে কিন্তু এই বিষয়গুলো পারবে না। এর জন্য তোমাকে প্রথমে হচ্ছে নামগুলো মুখস্থ করতে হবে, তারপরে হচ্ছে মানটা বসানোর ক্ষেত্রে তুমি 1 2 3, তারপরে 3-এর গুণিতকগুলো বসালে কিন্তু বাকিগুলো পেয়ে যাবা। যখন এইটা তোমার সুন্দরভাবে মুখস্থ হবে, তারপরে তুমি এইটা মুখস্থ করতে পারলে জাস্ট এইটার উল্টাটাই তোমার কি বসাই যাবা, যেমন -1 -2 -3 -6 -9 -12 -15 -18। ঠিক আছে, সো এটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং আশা করি এখন তোমরা পারবাও। এরপরে তোমাদের হচ্ছে মাত্রা। ঠিক আছে, এই মাত্রা বিষয়টা হচ্ছে তোমাদের বইয়ে দেখো
যে আমাদের বেগের মাত্রা দেওয়া আছে, তারপর হচ্ছে কি ত্বরণের মাত্রা, ঠিক আছে। তাহলে এই মাত্রা জিনিসটা হচ্ছে কি তোমার আসে কোথা থেকে, কারণ আমরা জানি কি যে লব্ধ রাশিগুলোর ভিতরে একাধিক হচ্ছে মৌলিক রাশি থাকে এবং মাত্রা সবসময় মৌলিক রাশির উপরে ডিপেন্ড করে হবে, ঠিক আছে। কারণ তোমার লব্ধ রাশি তো মাত্রা নাই, তো লব্ধ রাশির মাত্রাটা বের হয় কোথা থেকে, লব্ধ রাশির মাত্রাটা বের হয় মৌলিক রাশির উপর ডিপেন্ড করে। যেমন তোমাদের ত্বরণ সমান সমান আমরা জানি কি, ত্বরণ সমান সমান আমরা জানি তোমার হচ্ছে দূরত্ব বাই সময় স্কয়ার, হ্যাঁ, দূরত্ব বাই হচ্ছে সময় স্কয়ার। এখন দূরত্ব আমি জানি কি, দূরত্ব তোমার হচ্ছে কি, দূরত্বকে প্রকাশ করা হয় কি এল দিয়ে, তাই না, দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে। তাইলে এখানে আমি লিখলাম এল, ঠিক আছে। বা আমি যদি এটাকে বড় হাতের এল লিখি, ঠিক আছে, আমি লিখলাম এল। দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে এবং সময়কে প্রকাশ করা হয় কি টি দিয়ে। তাইলে তোমার হচ্ছে টির উপরে, যেহেতু এটা তো টি, কিন্তু টির উপরে এখানে আছে কি স্কোয়ার, তাহলে এটাকে আমি সমান সমান লিখতে পারি কি এল, আর টি যদি এখন গুণ আকারে নিয়ে যায় স্কোয়ারটা কি -2 হবে। তাহলে তোমার দেখো আমাদের ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, অর্থাৎ এল টি তোমার হচ্ছে পাওয়ার -2। ঠিক তেমনি তোমাদের আরও একটা আছে যে বেগের মাত্রা, যে এল টি ইনভার্স 1। কারণ কি তখন বেগ আমরা সমান যেমন জানি কি বেগ সমান সমান জানি দূরত্ব বাই সমান সময়, কিন্তু সময়ের উপরে কি পাওয়ার তখন 1 থাকতো এবং তখন এখানেও -1 হইতো। এইটাই হচ্ছে মূলত মাত্রার বিষয় বলি। হ্যাঁ, তো মাত্রাটা আসলে কি, মাত্রাটা হচ্ছে যে আমাদের একটা যে লব্ধ রাশি আছে তার ভিতরে যে মৌলিক রাশিগুলো থাকে সেই মৌলিক রাশির উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে এই যে লব্ধ রাশির মাত্রা তৈরি হয়। বুঝতে পারছো? তো এই হলো বিষয়বস্তুগুলো। এখন আশা করি তোমরা হচ্ছে এখানে যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়বস্তুগুলো তোমরা হচ্ছে বাসায় কমপ্লিট করবে, এবং কমপ্লিট করা হইলে অবশ্যই দরকার হলে আমার ক্লাসটা আবার একবার আইসা এই ক্লাসটা তোমরা হচ্ছে কি কমেন্ট করে যাবা যে স্যার আপনার কথাগুলো শুনেছি এবং সব কাজগুলো করেছি। তোমার প্রথমত কাজ হচ্ছে বিষয়বস্তুগুলো জানতে হবে, প্রত্যেকটা বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এখানে যতগুলো প্রশ্ন পাচ্ছে এই কটা টপিকের ভিতরে সেই কটা টপিক খুব সুন্দরভাবে ভালোভাবে তোমরা হচ্ছে কমপ্লিট করবা। কমপ্লিট করে তোমরা হচ্ছে একটা নোট করবা এখন থেকেই, শুরু থেকেই, যে নোটটা তোমার পরীক্ষার আগ পর্যন্ত যেন কাজে লাগে, ঠিক আছে। সেভাবে নোট করে তুমি মুখস্থ করে ফেলবা এখনই, যাতে করে হবে কি তোমার হচ্ছে এমসিকিউটা কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে, এবং ক খাওয়ার জন্য তুমি ভালো একটা প্রিপারেশন এখনই নিয়ে রাখছো, যার জন্য তোমাকে আলাদা করে আবার ভালোভাবে নোট পড়তে হবে না। যখন তুমি নোট পড়ো তখন মনে হবে বিষয়টাকে তুমি রিভিশন দিচ্ছ। সো বিষয়টা মাথায় রাখো, এবং পরবর্তী ক্লাস, দ্বিতীয় ক্লাস, তোমাদের এর পরবর্তী ক্লাসেই আমি দ্বিতীয় ক্লাসটা এটা আপলোড করে দিব। সেই ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেখানে যে পরিমাপের যে যন্ত্রগুলো আছে, যেমন তোমার হচ্ছে স্লাইড ক্লিপার্স, স্ক্রু গজ, হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে, এবং এ থেকে অঙ্কও আসে। সো সেই পরবর্তী ক্লাস যারা দেখতে ইচ্ছুক, বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন, তাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমার হচ্ছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তুমি খুব ইজিলি পেয়ে যাও এবং পরবর্তী ক্লাসটাও তোমরা উপভোগ করতে পারো। এবং তোমাদের অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে ম্যাথেরও কিন্তু অলরেডি আমি অনেকগুলো ক্লাস আপলোড দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। আর সাথে তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্লাস আমি ধারাবাহিকভাবে আপলোড করবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, ভালো থাকি। সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আজকে ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।